গুড মর্নিং স্টুডেন্ট, তোমরা সবাই দেখছো এক্সাম ক্র্যাকার ইউটিউব চ্যানেল। সো আজকে আমরা আলোচনা করবো ডাব্লিউবিপি লেডি কনস্টেবলের 2018 সালের প্রিলিমসের যে জিকেগুলো এসছে সেগুলো সম্পর্কে। তো 1 থেকে 56 নম্বর কোশ্চেনের মধ্যে যে জিকেগুলো ছিল সেগুলো অলরেডি আমরা কালকে এবং তার আগের দিনের ক্লাসে আলোচনা করেছি। তো 56 নম্বরের পর থেকে যে জিকেগুলো আছে সেগুলো আজকে আমাদের আজকের ক্লাসে আলোচনা করব। চলো ক্লাসটা স্টার্ট করা যাক। প্রথম কোশ্চেন কি যে ডক্টর ভি কুরিয়েন কিসের সঙ্গে যুক্ত ছিল? তো এখানে জিজ্ঞেস করছে ডক্টর ভি কুরিয়েন, ভি এর ফুল ফর্ম হচ্ছে ভার্গিস। ডক্টর ভার্গিস কুরিয়েন কিসের সাথে যুক্ত ছিল? দুগ্ধজাত দ্রব্য উৎপাদন মানে ডেয়ারি প্রোডাকশনের সাথে ডক্টর ভার্গিস কুরিয়েন যুক্ত ছিল। তো এবার কোশ্চেনটা আর একটা কোশ্চেন আসে যে ভারতের শ্বেত বিপ্লবের জনক কাকে বলে? ভারতের শ্বেত বিপ্লবের জনক কাকে বলে? যদি বলে শ্বেত বিপ্লবের জনক কাকে বলে, কি বলবে? ডক্টর ভার্গিস কুরিয়ান শ্বেত বিপ্লবের জনক। যদি বলে ভারতের শ্বেত বিপ্লবের জনক কাকে বলে, তোমরা কি বলবে? ভারতের শ্বেত বিপ্লবের জনক বলা হয় ভার্গিস কুরিয়ান। আর যদি বলে এই শ্বেত বিপ্লব কিসের সাথে যুক্ত, তোমরা কি বলবে? দুগ্ধ উৎপাদন। ডাইরেক্টলি কোশ্চেন আসে যে শ্বেত বিপ্লব কিসের সাথে যুক্ত? দুগ্ধ উৎপাদন। দুগ্ধ উৎপাদন মানে দুধ উৎপাদন বৃদ্ধি করার সাথে শ্বেত বিপ্লব যুক্ত। আর যদি বলে এই শ্বেত বিপ্লবের জনককে, তোমরা কি বলবে? ডক্টর ভার্গিস কুরিয়ান। তো এরকম অনেক বিপ্লব হয়েছে, আর প্রতিটা বিপ্লব কোনো না কোনো খাদ্যশস্য উৎপাদনের সঙ্গে বা কোনো না কোনো প্রোডাক্ট উৎপাদনের সঙ্গে যুক্ত। তো চলো জেনে নিয়ে যাক যে আর কী কী বিপ্লব ছিল। যেরকম যদি জিজ্ঞেস করে যে সবুজ বিপ্লব কিসের সাথে যুক্ত? সবুজ বিপ্লব যদি জিজ্ঞেস করে সবুজ বিপ্লব কিসের সাথে যুক্ত, তোমরা কি বলবে? সবুজ বিপ্লব হচ্ছে ধান গম উৎপাদনের সাথে। ধান গম উৎপাদন বৃদ্ধির সাথে। যদি বলে ধান গম উৎপাদন বৃদ্ধির সাথে, বহুতবার পরীক্ষায় জিজ্ঞেস করেছে কিন্তু, ধান গম উৎপাদন বৃদ্ধির সাথে কোন বিপ্লব যুক্ত, কি বলবে? সবুজ বিপ্লব। যদি বলে সবুজ বিপ্লব কিসের সাথে যুক্ত, কি বলবে? ধান গম উৎপাদন বৃদ্ধির সাথে। ডাইরেক্টলি জিজ্ঞেস করবে যে গম উৎপাদন বৃদ্ধি কোন বিপ্লবের সাথে যুক্ত? সবুজ বিপ্লব। বা ধান উৎপাদন কোন বিপ্লবের সাথে যুক্ত, কি বলবে? সবুজ বিপ্লব। তারপরে কোশ্চেন আসে যে এই সবুজ বিপ্লব কবে শুরু হয়েছিল, তোমরা কি বলবে? 1960-এর দশকে। 1960-এর দশকে। যদি বলে সবুজ, এটাও পরীক্ষায় এসে, যদি বলে সবুজ বিপ্লব কবে শুরু হয়েছিল, 1960-এর দশকে সবুজ বিপ্লব শুরু হয়েছিল। যদি বলে সবুজ বিপ্লব কবে শুরু হয়েছিল, 1960-এর দশকে সবুজ বিপ্লব শুরু হয়েছিল, 1960-এর দশকে। এবার কোশ্চিন আসে যে সবুজ বিপ্লব ভারতে সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়, আর বিশ্বে সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়? সবুজ বিপ্লব দু জায়গায় হয়েছিল, একটা হচ্ছে ভারতে হয়েছিল আর একটা হচ্ছে বিশ্বে। যদি বলে বিশ্বে সবুজ বিপ্লবের জনক কে ছিল? নরম্যান বোরল্যাক। বিশ্বে যদি বলে বিশ্বে সবুজ বিপ্লবের জনক কে ছিল, কি বলবে? নরম্যান বোরল্যাক। বিশ্বে, এটা হচ্ছে বিশ্বে। যদি বিশ্বে সবুজ বিপ্লবের জনক কে ছিল? নরম্যান বোরল্যাক। কোশ্চিন ভালো করে শুনবে। আর যদি বলে ভারতে সবুজ বিপ্লবের জনক কে ছিল, কি বলবে? স্বামীনাথন। MS স্বামীনাথন। MS স্বামীনাথন। কি বললাম তাহলে? যদি বলে বিশ্বে সবুজ বিপ্লবের জনক কে ছিল, তোমরা কি বলবে? নরম্যান বোরল্যাক। আর যদি বলে ভারতে সবুজ বিপ্লবের জনক কে ছিল, তোমরা কি বলবে? MS স্বামীনাথন। তারপরে কোশ্চিন আছে যে সবুজ বিপ্লব বিশ্বের কোন দেশে প্রথম শুরু হয়েছিল, কি বলবে? মেক্সিকো। মেক্সিকো। যদি বলে বিশ্বের কোন দেশে প্রথম সবুজ বিপ্লব শুরু হয়েছিল, তোমরা কি বলবে? মেক্সিকোতে। আর যদি বলে ভারতের কোন দেশে ভারতের কোন রাজ্যে প্রথম সবুজ বিপ্লব শুরু হয়েছিল, কি বলবে? পাঞ্জাবে। ভালো করে শুনে রাখবে। কি বললাম যে বিশ্বে সবুজ বিপ্লবের জনককে? নরম্যান বোরল্যাক। আর যদি বলে ভারতে সবুজ বিপ্লবের জনককে, কি বলবে? MS স্বামীনাথন। যদি বলে বিশ্বের কোন দেশে প্রথম সবুজ বিপ্লব শুরু হয়েছিল? মেক্সিকো। আর যদি বলে ভারতের কোন রাজ্যে প্রথম সবুজ বিপ্লব শুরু হয়েছিল? পাঞ্জাবে। আর যদি বলে সবুজ বিপ্লব কবে শুরু হয়েছিল? 1960-এর দশকে। সবুজ বিপ্লব কবে শুরু হয়েছিল? 1960-এর দশকে। আর যদি বলে সবুজ বিপ্লব কিসের সাথে যুক্ত? ধান গম উৎপাদনের সাথে যুক্ত। এছাড়াও যেরকম গেল হচ্ছে তোমাদের শ্বেত বিপ্লব সবুজ বিপ্লব। এবার পরীক্ষায় কোশ্চেন আছে যে নীল বিপ্লব কিসের সাথে যুক্ত? ডাইরেক্টলি জিজ্ঞেস করবে। এই কোশ্চেনগুলো ডাইরেক্টলি জিজ্ঞেস করে যে নীল বিপ্লব কিসের সাথে যুক্ত, কি বলবে? নীল বিপ্লব হচ্ছে মাছ চাষ। মাছ চাষ। যদি বলে নীল বিপ্লব কিসের সাথে যুক্ত, কি বলবে? মাছ চাষ। তারপরে কোশ্চেন আছে যে কালো বিপ্লব। কালো বিপ্লব জিজ্ঞেস করবে যে কালো বিপ্লব কিসের সাথে যুক্ত, তোমরা কি বলে? কালো বিপ্লব হচ্ছে পেট্রোলিয়াম প্রোডাক্ট। পেট্রোলিয়ামের যে প্রোডাক্টগুলো আছে সেগুলোর উৎপাদনের সাথে। যদি বলে কালো বিপ্লব কিসের সাথে যুক্ত? পেট্রোলিয়াম প্রোডাক্ট। কালো বিপ্লব। যদি বলে কালো বিপ্লব কিসের সাথে যুক্ত? পেট্রোলিয়াম। পেট্রোলিয়াম। কালো বিপ্লব কিসের সাথে যুক্ত? পেট্রোলিয়াম। পেট্রোলিয়াম। কালো বিপ্লব কিসের সাথে যুক্ত? পেট্রোলিয়াম। তারপরে কোশ্চিন আসবে যে কালো বিপ্লব কিসের সাথে যুক্ত? পেট্রোলিয়াম। তারপর কোশ্চিন আসবে যে গোল্ডেন ফাইবার, খুব ইম্পর্টেন্ট, গোল্ডেন ফাইবার কিসের সাথে যুক্ত? গোল্ডেন ফাইবার, কি বলবে? জুট। তোমরা সবাই জানো জুটকে গোল্ডেন ফাইবার বা সোনালী তন্তু বলা হয়। যদি বলে গোল্ডেন ফাইবার বিপ্লব, গোল্ডেন ফাইবার বিপ্লব কিসের সাথে যুক্ত? গোল্ডেন ফাইবার বিপ্লব হচ্ছে
পাট উৎপাদনের সাথে যুক্ত। গোল্ডেন ফাইবারের বাংলা হচ্ছে সোনালী তন্তু। তোমরা সবাই জানো যে পাটকে সোনালী তন্তু বলা হয়। যদি বলে কোন শস্যকে সোনালী তন্তু বলা হয়, তোমরা কি বলবে? পাটকে সোনালী তন্তু বলা হয়। আর সোনালী তন্তুর ইংলিশ হচ্ছে গোল্ডেন ফাইবার। যদি বলে গোল্ডেন ফাইবার রেভলিউশন কিসের উৎপাদনের সাথে যুক্ত? পাট উৎপাদন। চলো তারপরে হচ্ছে রেড রেভলিউশন। যদি জিজ্ঞেস করে রেড মানে লাল বিপ্লব, যদি বলে লাল বিপ্লব কিসের সাথে যুক্ত? মাংস আর টমেটোর উৎপাদন বৃদ্ধি। লাল বিপ্লব মাংস আর টমেটো। যদি বলে লাল বিপ্লব কিসের সাথে যুক্ত? মাংস আর টমেটো উৎপাদন বৃদ্ধির সাথে। মাংস আর টমেটো উৎপাদন বৃদ্ধির সাথে। যদি বলে লাল বিপ্লব কিসের সাথে যুক্ত, কি বলবে? মাংস আর টমেটো উৎপাদন বৃদ্ধির সাথে যুক্ত লাল বিপ্লব। তারপরে কোশ্চিন আসে যে সিলভার ফাইবার। একটু আগে আমরা বললাম গোল্ডেন ফাইবার। গোল্ডেন ফাইবার কি বললাম? পাট। তারপর যদি জিজ্ঞেস করে সিলভার ফাইবার কিসের সাথে যুক্ত? সিলভার ফাইবার তুলো। একটু আগে বললাম গোল্ডেন ফাইবার কিসের সাথে যুক্ত? পাট। এবার বলছি যে সিলভার ফাইবার বিপ্লব। সিলভার ফাইবার খুব ইম্পর্টেন্ট, এগুলো পরীক্ষায় বহুতবার আছে। সিলভার ফাইবার বিপ্লব কিসের সাথে যুক্ত? তোমরা কি বলবে? তুলো। সিলভার ফাইবার বিপ্লব কিসের সাথে যুক্ত? তুলো উৎপাদন। যদি বলে তুলো উৎপাদনের সাথে যুক্ত যে বিপ্লবটা হয়েছিল সেই বিপ্লবটার নাম কি? সিলভার ফাইবার বিপ্লব। এছাড়াও হচ্ছে হলুদ বিপ্লব। আরেকটা জিজ্ঞেস করে যে হলুদ বিপ্লব। যদি বলে হলুদ বিপ্লব কিসের সাথে যুক্ত? হলুদ বিপ্লব তোমরা কি বলবে? তৈলবীজ। তৈলবীজ মানে ওই বীজগুলো যেখান থেকে তেল উৎপন্ন হয়, ওই বীজগুলো যেখান থেকে তেল উৎপন্ন হয়। যেরকম মাস্টার্ড থেকে কি তেল উৎপন্ন হয়, তো ওই বীজগুলো যেগুলো থেকে তেল উৎপন্ন হয় সেগুলোকে তৈলবীজ বলা হয়। আর যদি বলে হলুদ বিপ্লব কিসের সাথে যুক্ত? তৈলবীজ উৎপাদনের সাথে যুক্ত। ডাইরেক্টলি চলে আসবে যে তৈলবীজ উৎপাদনের সাথে কোন বিপ্লব যুক্ত, কি বলবে? হলুদ বিপ্লব। বা জিজ্ঞেস করবে হলুদ বিপ্লবের সাথে কোনটা যুক্ত, তোমরা কি বলবে? তৈলবীজ উৎপাদন। এছাড়াও তোমরা এখানে আরেকটা অপশন দেখছো পারমাণবিক শক্তি। যদি বলে ভারতে পারমাণবিক শক্তির জনক কাকে বলা হয়? হোমি জাহাঙ্গীর ভাভা। যদি বলে ভারতে পারমাণবিক শক্তির জনক, ফাদার অফ অ্যাটমিক এনার্জি কাকে বলে? হোমি জাহাঙ্গীর ভাভা। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ভারতে পারমাণবিক শক্তির জনক কাকে বলে? পারমাণবিক শক্তির জনক বলা হয় হোমি জাহাঙ্গীর ভাভা। তো এই জাহাঙ্গীর ভাভার নামে একটা অর্গানাইজেশন আছে, যেরকম বার্ক ভাভা অ্যাটমিক অ্যান্ড রিসার্চ সেন্টার, বার্ক। যদি বলে বার্ক এর ফুল ফর্ম কি? ভাভা অ্যাটমিক রিসার্চ সেন্টার। এই ফুল ফর্মও জিজ্ঞেস করে। ভাভা অ্যাটমিক রিসার্চ সেন্টার। কি বললাম? ভাভা অ্যাটমিক রিসার্চ সেন্টার। যদি বার্কের ফুল ফর্ম জিজ্ঞেস করে, ভাভা অ্যাটমিক রিসার্চ সেন্টার। আর যদি বলে বার্কের হেডকোয়ার্টার কোথায়, তোমরা কি বলে? ট্রম্বে। আর এই ট্রম্বেটা কোথায়? মুম্বাই। যদি বলে বার্কের ফুল ফর্ম কি? ভাভা অ্যাটমিক রিসার্চ সেন্টার। আর যদি বলে এই বার্কের হেডকোয়ার্টার কোথায় বা সদর দপ্তর, কি বলে? ট্রম্বেতে। আর ট্রম্বেটা কোথায়? মুম্বাই। এছাড়াও জিজ্ঞেস করবে যে এই বার্কের হেড কে? বার্কের হেড হচ্ছে বিবেক ভাসিন। যদি জিজ্ঞেস করে বর্তমান টাইমে বার্কের হেড কে? বর্তমান টাইমে বার্কের হেড হচ্ছে বিবেক ভাসিন। যদি বলে বর্তমান টাইমে বার্কের হেড কে? তোমরা কি বলবে? বিবেক ভাসিন। বর্তমান টাইমে বার্কের হেড বিবেক ভাসিন। বর্তমান টাইমে যদি বার্কের হেড জিজ্ঞেস করে, কি বলবে? বিবেক ভাসিন। বর্তমান টাইমে বার্কের হেড হচ্ছে বিবেক ভাসিন। চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। পরের কোশ্চেন হলো যে WTO এর ফুল ফর্ম হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। পরের কোশ্চেনকে WTO এর ফুল ফর্ম কি? ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। যদি বলে এই WTO সদর দপ্তর কোথায়, কি বলবে? জেনেভাটা কোথায়? সুইজারল্যান্ড। যদি বলে WTO সদর দপ্তর কোথায়, কি বলবে? জেনেভা। WTO সদর দপ্তর হচ্ছে জেনেভা, সুইজারল্যান্ড। আর যদি বলে এই WTOটা কবে তৈরি হয়েছে, কি বলবে? 1995 সালে। খুব ইম্পর্টেন্ট। যদি বলে WTO ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের সদর দপ্তর কোথায়? জেনেভা। আর এই জেনেভাটা কোথায়? সুইজারল্যান্ডে। তাহলে যদি বলে WTO সদর দপ্তর কোথায়, তোমরা কি বলবে? জেনেভা, সুইজারল্যান্ড। আর WTO কবে তৈরি হয়েছে যদি বলে, কি বলবে? 1995 সালে। আর যদি জিজ্ঞেস করে বর্তমান টাইমে এই WTOর হেডকে, তোমরা কি বলবে? নোগোজি ওখোনজো আইবেলা। নোগোজি ওখোনজো আইবেলা। তাহলে কি বললাম? এটাও ইম্পর্টেন্ট নাম। যদি বলে WTO, এই WTOর হেডকোয়ার্টার কোথায়? জেনেভা, সুইজারল্যান্ড। কবে তৈরি হয়েছে? 1995 সালে। আর যদি বলে এই WTO ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের ফুল ফর্ম, এই WTOর ফুল ফর্ম ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। এই WTOর বর্তমান টাইমে হেডকে কি বলবে? নোগোজি ওখোনজো আইবেলা। এছাড়াও তোমরা এখানে আরেকটা অপশন দেখছো চীন। কালকে আমি একটা অর্গানাইজেশন পড়েছিলাম ব্রিক্সের হেডকোয়ার্টার কোথায়? সাংহাই, চীন। তো ব্রিক্সের এই সব দেশগুলো মিলে একটা ব্যাংক তৈরি করেছে, যেটাকে বলা হচ্ছে NDB।
এনডিবি, ন্যাশনাল নিউ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক। সব ব্রিক্সের যতগুলো মেম্বার আছে সেই মেম্বারগুলো মিলে একটা ব্যাঙ্ক তৈরি করেছে, সেই ব্যাঙ্কটার নাম কি নিউ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক। নিউ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক, শর্টকাটে বলে এনডিবি। তো জিজ্ঞেস করে যে এই এনডিবির সদর দপ্তর কোথায়, এই এনডিবির সদর দপ্তর হচ্ছে সাংহাই। সাংহাই, আর সাংহাইটা কোথায়, চীন। তাহলে কি বললাম, এটাকেই ব্রিক্স ব্যাঙ্ক বলে। তাহলে যদি বলা হয় কোন ব্যাংকের আরেক নাম হচ্ছে ব্রিক্স ব্যাঙ্ক, তোমরা কি বলবে, এনডিবির আরেক নাম হচ্ছে ব্রিক্স ব্যাঙ্ক। এনডিবির ফুল ফর্ম কি, নিউ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক। আর যদি বলে এনডিবির সদর দপ্তর কোথায়, সাংহাই। এছাড়াও আরেকটা কোশ্চিন আছে যে এনডিবি কবে তৈরি হয়েছে, এনডিবির সদর দপ্তর কোথায় বললাম, সাংহাই, চীন। যদি বলে এই নিউ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক কবে তৈরি হয়েছে, 2014 সালে। যদি বলে এই এনডিবি নিউ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক এটা কবে তৈরি হয়েছে, 2014 সালে। এছাড়াও আরেকটা আছে যে এডিবি, এটাও খুব ইম্পর্ট্যান্ট অর্গানাইজেশন, কি, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক। এডিবি, এশিয়ান ডেভেলপমেন্ট, এশিয়ান ডেভেলপমেন্ট, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক, এনডিবি, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক। যদি বলে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক কবে তৈরি হয়েছে, 1966 সালে। আর একটা কী আছে, এডিবি, এর ফুল ফর্ম কি, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক, কবে তৈরি হয়েছে, 1966 সালে। যদি বলে এর হেডকোয়ার্টার কোথায়, কি বলবে, ম্যান্ডোলিং, ফিলিপাইন্স, ম্যান্ডোলিং, ফিলিপাইন্স। যদি বলে এই এডিবি এর হেডকোয়ার্টার কোথায়, খুব ইম্পর্টেন্ট কোনটি, ম্যান্ডোলিং, 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 ফিলিপাইন্স, ম্যান্ডোলিং, ফিলিপাইন্স। যদি বলে এই এডিবির হেডকোয়ার্টার কোথায়, ম্যান্ডোলিং, ফিলিপাইন্স। আর এডিবি কবে তৈরি হয়েছে, 1966 সালে। তারপর জিজ্ঞেস করবে যে এই এডিবির হেডকে, মাসাসুজু আসাকাবা। যদি জিজ্ঞেস করে এডিবি, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক, এই এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের হেডকে বর্তমান টাইমে প্রেসিডেন্ট মাসাসুজো, মাসাসুজো, মাসাসুজো আসাকাবা। খুব ইম্পর্টেন্ট নাম, মাসাসুজো আসাকাবা। যদি বলে এডিবি কবে তৈরি হয়েছে, 1966 সালে, হেডকোয়ার্টার কোথায়, ম্যান্ডোলিংস, ফিলিপাইন্স। আর এডিবির বর্তমান টাইমে প্রেসিডেন্টকে, মাসাসুজো আসাকাবা। বর্তমান টাইমে এডিবির প্রেসিডেন্ট হচ্ছে মাসাসুজো আসাকাবা। চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। পরের কোশ্চেন হলো যে ডক্টর সেলিম আলী কিসের জন্য বিখ্যাত। যদি বলে ডক্টর সেলিম আলী কিসের জন্য বিখ্যাত, তোমরা কি বলবে, পক্ষী বিষয়ক বিদ্যা, পক্ষী বিষয়ক বিদ্যা। ইনি একজন অর্নিথোলজিস্ট ছিলেন, মানে পক্ষী বিশেষজ্ঞ, পক্ষী বিশেষজ্ঞ, যেটাকে ইংলিশে অর্নিথোলজিস্ট বলে, পক্ষী বিশেষজ্ঞ, পক্ষী বিশেষজ্ঞ। যদি বলে সেলিম আলী একজন কে ছিলেন, কি বলবেন, পক্ষী বিশেষজ্ঞ। সেলিম আলী কিসের জন্য বিখ্যাত, পক্ষী বিশেষজ্ঞের জন্য, তিনি একজন পক্ষী বিশেষজ্ঞ ছিলেন। এছাড়াও ইংলিশেও আসে, প্লাস জিকেতেও জিজ্ঞেস করে যে পক্ষী সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়, অর্নিথোলজি। এগুলো মুখস্থ রাখবে। যদি বলে পক্ষী সংক্রান্ত বিদ্যাকে কি বলে, অর্নিথোলজি। তারপর যদি বলে পৃথিবী সংক্রান্ত বিদ্যাকে কি বলে, জিওলজি, স্টাডি অফ আর্থ। পৃথিবী সংক্রান্ত বিদ্যা, স্টাডি অফ আর্থ। যদি বলে পৃথিবী সংক্রান্ত বিদ্যাকে কি বলে, স্টাডি অফ কি বলে, জিওলজি। আর যদি বলে পক্ষী সংক্রান্ত বিদ্যাকে কি বলে, অর্নিথোলজি। আর যে রেশম গুটি, এই রেশম গুটির চাষ সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়, সেরিকালচার। পরীক্ষায় কোশ্চিন আছে যে সেরিকালচার কি, সেরিকালচার হচ্ছে রেশম গুটির চাষ সংক্রান্ত বিদ্যা, সেটাকে সেরিকালচার বলা হয়। আর হচ্ছে পৃথিবী সংক্রান্ত বিদ্যাকে কি বলে, জিওলজি। আর পক্ষী সংক্রান্ত বিদ্যাকে আমরা কি বলি, অর্নিথোলজি। এছাড়াও এই যে তোমরা সেলিম আলী দেখছো, কোশ্চিন আসে যে সেলিম আলী ন্যাশনাল পার্ক। ভালো করে শুনবে, আমি কি বললাম, সেলিম আলী ন্যাশনাল পার্ক, যেটাকে বাংলায় জাতীয় উদ্যান বলে। যদি বলে সেলিম আলী জাতীয় উদ্যান কোথায় আছে, তাহলে তোমরা কি বলবে, JNK, জম্মু অ্যান্ড কাশ্মীর। যদি বলে সেলিম আলী জাতীয় উদ্যান কোথায় আছে, তোমরা কি বলবে, জম্মু কাশ্মীর। আর যদি জিজ্ঞেস করে সেলিম আলী পক্ষী অভয়ারণ্য কোথায় আছে, তাহলে কি বলবে, গোয়া। ভালো করে শুনবে, এটা বললাম সেলিম আলী জাতীয় উদ্যান। যদি বলে সেলিম আলী জাতীয় উদ্যান কোথায় আছে, তাহলে জম্মু কাশ্মীরে বলবে। আর যদি বলে সেলিম আলী পক্ষী অভয়ারণ্য, সেলিম আলী পক্ষী অভয়ারণ্য কোথায় আছে, সেলিম আলী পক্ষী অভয়ারণ্য আছে গোয়াতে। সেলিম আলী পক্ষী অভয়ারণ্য কোথায় আছে, গোয়াতে। যদি সেলিম আলী জাতীয় উদ্যান বলে, তাহলে জম্মু কাশ্মীরে। আর যদি বলে সেলিম আলী পক্ষী অভয়ারণ্য কোথায় আছে, তোমরা কি বলবে, গোয়াতে। এখান থেকে আর দুটো কোশ্চেন জেনে নেওয়া যাক। যদি বলে ভারতের সবথেকে বড় জাতীয় উদ্যানের নাম কি, কি বলবে, হেমিস। যদি বলে ভারতের সবথেকে বড় জাতীয় উদ্যানের নাম কি, কি বলবে, হেমিস। আর যদি বলে এই হেমিস জাতীয় উদ্যানটা কোথায়, কি বলবে, লাদাখ। যদি বলে ভারতের সবথেকে বড় জাতীয় উদ্যানের নাম কি, কি বলবে, হেমিস। আর যদি বলে এই হেমিস জাতীয় উদ্যানটা কোথায়, কি বলবে, লাদাখে। আর যদি বলে ভারতের সবথেকে ছোট জাতীয় উদ্যানের নাম কি, সাউথ ভুটান, সাউথ ভুটান। যদি বলে ভারতের সবথেকে ছোট জাতীয় উদ্যানের নাম কি, সাউথ ভুটান। যদি বলে এটা কোথায়, আন্দামান নিকোবর, আন্দামান নিকোবর। যদি বলে ভারতের সবথেকে বড় জাতীয় উদ্যানের নাম, কি বলবে, হেমিস, সেটা কোথায়, লাদাখে। আর ভারতের সবথেকে ছোট জাতীয় উদ্যানের নাম কি, সাউথ ভুটান, সেটা কোথায়, আন্দামান নিকোবরে। আর যদি বলে ভারতের প্রথম জাতীয় উদ্যানের নাম কি, প্রথম ভারতে যে জাতীয় উদ্যানটা তৈরি হয়েছিল সেটার নাম কি, কি বলবে, জিম করবেট, জিম করবেট।
জিম করবেট। যদি বলে ভারতের প্রথম জাতীয় উদ্যানের নাম কি, ভারতের প্রথম যে জাতীয় উদ্যানটা তৈরি হয়েছিল সেটার নাম কি, জিম করবেট। আর যদি বলে এই জিম করবেট জাতীয় উদ্যানটা কোথায়, তোমরা কি বলবে, উত্তরাখণ্ড। এই জিম করবেট জাতীয় উদ্যানটা কোথায়, উত্তরাখণ্ড। চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। পরের কোশ্চেন হলো যে গ্রিন হাউস এফেক্ট মুখ্যত কোন কোন গ্যাসের জন্য হয়। তো তোমার পরীক্ষায় ডাইরেক্টলি কোশ্চেন আসবে যে গ্রিন হাউস এফেক্ট কোন কোন গ্যাসের জন্য হয়, কি বলবে, কার্বন ডাইঅক্সাইড, মিথেন, এছাড়াও আর কি বলে নাইট্রাস অক্সাইড N2O, নাইট্রাস অক্সাইড, আর একটা কি হাইড্রোফ্লুরোকার্বন HFC, হাইড্রোফ্লুরোকার্বন। যদি বলে গ্রিন হাউস এফেক্ট মুখ্যত কোন কোন গ্যাসের জন্য হয়, তোমরা কি বলবে, কার্বন ডাইঅক্সাইড গ্যাসের জন্য হয়, মিথেনের জন্য হয়, নাইট্রাস অক্সাইড N2O-র জন্য হয়, আর হাইড্রোফ্লুরোকার্বন HFC-র জন্য হয়, হাইড্রোফ্লুরোকার্বন। তাহলে কোন কোন গ্যাসের জন্য হয়, কার্বন ডাইঅক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড আর হাইড্রোফ্লুরোকার্বন। এছাড়াও যখন আগ্নেয়গিরির অগ্নুৎপাত হয় সেখান থেকে যে গ্যাস সবথেকে বেশি বেরোয় সেটা হচ্ছে সালফার ডাইঅক্সাইড। যদি বলে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের সময় সেখান থেকে সবথেকে বেশি কোন গ্যাস বেরোয়, আগ্নেয়গিরির অগ্নুৎপাতের সময় সেখান থেকে সবথেকে বেশি যে গ্যাস বেরোয় সেটার নাম কি, সালফার ডাইঅক্সাইড। এছাড়াও এখানে আরেকটা অপশন দেখছি ওজন, ওজনের সংকেত কি, O3। এই যে ওজন আমাদের যে আর্থের যে সেকেন্ড লেয়ারটা আছে, পৃথিবীর যে দ্বিতীয় লেয়ার যেটা স্ট্র্যাটোস্ফিয়ার বলে, ট্রোপোস্ফিয়ারের পর যে সেকেন্ড লেয়ারটা আছে কি নাম, স্ট্র্যাটোস্ফিয়ার। তো ওই স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে ওজোন গ্যাসের লেয়ার থাকে। কিসের লেয়ার থেকে, স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে। ডাইরেক্টলি কোশ্চেন আসবে যে ওজোন গ্যাসের লেয়ার বা ওজনের স্তর কোন অ্যাটমসফিয়ারের কোন লেয়ারে থাকে, ওজনের স্তর অ্যাটমসফিয়ারের কোন লেয়ারে থাকে, কি বলবে, স্ট্র্যাটোস্ফিয়ার। এই ওজনের লেয়ারটা কি করে, সূর্য থেকে যে একটা ক্ষতিকর রশ্মি, যেটাকে আমরা ইউভি, আলট্রাভায়োলেট রশ্মি বা অতিবেগুনি রশ্মি বলি, সূর্য থেকে একটা যে ক্ষতিকর রশ্মি ইউভি রশ্মি বা অতিবেগুনি রশ্মি, সেটাকে পৃথিবীতে আসতে বাধা দেয়। কে বাধা দেয়, এই ওজনের স্তরটা। আর এই ওজনের স্তরটা পরিবেশের কোন স্তরে আছে, কি বলবে, স্ট্র্যাটোস্ফিয়ারে। আর যদি বলে এই যে ওজন ডে কবে পালন করা হয়, কী বলবে, 16ই সেপ্টেম্বর। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। যদি বলে ওজন দিবস কবে পালন করা হয়, ওজন দিবস কবে, 16ই সেপ্টেম্বর। যদি বলে ওজন দিবস কবে পালন করা হয়, 16ই সেপ্টেম্বর। আর স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে যেই ওজনের স্তর আছে সেটা মাপার জন্য যে এককটা ব্যবহার করা হয় সেটার নাম কি, ডপসন। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। যদি বলে ওজনের স্তর মাপার জন্য যে এককটা ব্যবহার করা হয় তার নাম কি, ডপসন। ওজনের স্তর মাপার জন্য যে এককটা ব্যবহার করা হয় সেটার নাম কি, ডপসন। আর যদি বলে ওজন দিবস কবে পালন করা হয়, কি বলবে, 16ই সেপ্টেম্বর। এছাড়াও এখান থেকে দুটো কোশ্চেন মনে রাখবে, একটা হচ্ছে CO+H2, এটাকে ওয়াটার গ্যাস বলে। ডাইরেক্টলি কোশ্চেন আসবে যে ওয়াটার গ্যাসের ফর্মুলা কি, CO+H2, এটাকে কি বলে, ওয়াটার গ্যাস। আর একটা আছে CO+N2, এটাকে কি বলে, প্রডিউসার গ্যাস। ডাইরেক্টলি জিজ্ঞেস করবে CO+N2কে কি বলে, প্রডিউসার গ্যাস। CO+N2 ডাইরেক্টলি বলবে CO+N2কে কি বলা হয়, প্রডিউসার গ্যাস। আর CO+H2কে কি বলা হয়, ওয়াটার গ্যাস। চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। পরের কোশ্চেন হলো যে সিডি কথাটার ফুল ফর্ম কি। এটা একটা কম্পিউটার কোশ্চেন। যদি বলে সিডি কথাটার ফুল ফর্ম কি, তোমরা কি বলবে, কম্প্যাক্ট ডিস্ক। যদি বলে সিডি কথাটার ফুল ফর্ম কি, তোমরা কি বলবে, কম্প্যাক্ট ডিস্ক। কম্পিউটার কোশ্চেন। তো সিডির সাথে আরও অনেক শর্টকাট আছে যেগুলো কম্পিউটারে জিজ্ঞেস করে। যেরকম জিজ্ঞেস করবে HTTP এর ফুল ফর্ম কি, খুব ইম্পর্টেন্ট। HTTP এর ফুল ফর্ম কি, কি বলবে, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। যদি বলে HTTP এর ফুল ফর্ম কি, কি বলবে, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। যদি বলে HTTP এর ফুল ফর্ম কি, তোমরা কি বলবে, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। এছাড়াও জিজ্ঞেস করে HTML এর ফুল ফর্ম কি, কি বলবে, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তাহলে HTTP হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, আর HTML এর ফুল ফর্ম কি বললাম, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এছাড়াও জিজ্ঞেস করে যে PDF এর ফুল ফর্ম কি, PDF এর ফুল ফর্ম কি, ফোনের যে PDFটা আমরা ইউজ করি এর ফুল ফর্ম কি, কি বলবে, পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট। কি বলবে, পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট। যদি বলে PDF এর ফুল ফর্ম কি, পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট। যদি বলে PDF এর ফুল ফর্ম কি বলবে, পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট। এছাড়াও আরেকটা কোশ্চেন আছে USB
ইউএসবি এর ফুল ফর্ম কি? ইউনিভার্সাল সিরিয়াল বাস। ইউনিভার্সাল, খুব ইম্পর্ট্যান্ট, ইউনিভার্সাল সিরিয়াল বাস। যদি বলে ইউএসবির ফুল ফর্ম কি, কী বলবে? ইউনিভার্সাল সিরিয়াল বাস। ইউএসবির ফুল ফর্ম হচ্ছে ইউনিভার্সাল সিরিয়াল বাস। এছাড়াও আরেকটা জিজ্ঞেস করে যে ডিভিডি, ডিভিডির ফুল ফর্ম কি, কী বলবে? ডিজিটাল ভার্সাটাইল ডিস্ক। ডিজিটাল ভার্সাটাইল ডিস্ক। যদি বলে ডিভিডির ফুল ফর্ম কি, কী বলবে? ডিজিটাল ভার্সাটাইল ডিস্ক হচ্ছে ডিভিডির ফুল ফর্ম। চলো পরের কোশ্চিনে যাওয়া যাক। পরের কোশ্চিন হলো যে কে প্রথম বলেছিলেন যে পরমাণু অবিভাজ্য? জন ডাল্টন। পরমাণু অবিভাজ্য মানে আমরা কি জানি যে কোনো একটা পদার্থের মধ্যে সবথেকে ছোট একক যেটা থাকে সেটা হচ্ছে পরমাণু। তো ডাল্টন বলেছিল যে কোনো একটা সাবস্ট্যান্সের মধ্যে সবথেকে ছোট একক যেটা থাকে সেটা হচ্ছে পরমাণু। পরমাণুকে ফাঁদ দ্বারা আর ভাঙা যায় না। তাহলে কে বলেছিল যে পরমাণু অবিভাজ্য? পরমাণু অবিভাজ্য মানে পরমাণু সবথেকে ছোট একক হচ্ছে সব কোনো একটা পদার্থের পরমাণু, সেটাকে ফাঁদ দ্বারা আর ভাঙা যায় না। এটা কে বলেছিল? জন ডাল্টন। কিন্তু পরমাণুকে ভাঙা যায়, পরে দেখা গেছে যে পরমাণুর মধ্যে আরও 3টে কণা খুঁজে পাওয়া গেছে। পরমাণুর মধ্যে আরও 3টে কণা খুঁজে পাওয়া গেছে। একটা পরমাণুর স্ট্রাকচার আমি এখানে বানাচ্ছি। পরমাণুর মধ্যে একটা 3টে কণা খুঁজে পাওয়া গেছে, নিউট্রন, প্রোটন। এটা হচ্ছে পরমাণুর কেন্দ্র নিউক্লিয়াস। এটা হচ্ছে পরমাণুর নিউক্লিয়াস। তার মধ্যে কী থাকে? নিউট্রন আর প্রোটন। আর তার চারদিকে যে কক্ষপথগুলো থাকে, এই কক্ষপথগুলোতে ইলেকট্রন ঘুরতে থাকে। তো পরমাণুকে অবিভাজ্য এই কথাটা বলেছিলেন ডাল্টন, কিন্তু এই কথাটা ভুল ছিল, কারণ পরমাণুকে ফাঁদদার ভেঙে দেখা গেছে যে পরমাণুর মধ্যে আরও 3টে কণা থাকে। কী কী? ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। এবার এই নিউট্রন আর প্রোটন নিউক্লিয়াসের মধ্যে থাকে, আর নিউক্লিয়াসকে কেন্দ্র করে তার চারদিকে কী করে? ইলেকট্রনগুলো ঘুরতে থাকে। আর যে পথ ধরে ইলেকট্রনগুলো ঘুরতে থাকে সেগুলোকে কক্ষপথ বলে। এটা একটা পথ, এই পথে কী করছে? এই ইলেকট্রনগুলো ঘুরছে, তার মানে এটাকে আমরা কী বলবো? কক্ষপথ। আর এটা কি? নিউক্লিয়াস। আর নিউক্লিয়াসের মধ্যে নিউট্রন আর প্রোটন আছে। এবার কোশ্চিন আসে যে ইলেকট্রন কে আবিষ্কার করেছে? কোশ্চিন আসে যে ইলেকট্রন কে আবিষ্কার করেছে? তোমরা কি বলবে? জে থমসন। থমসন। যদি বলে ইলেকট্রন কে আবিষ্কার করেছে? জে থমসন। আর যদি বলে ইলেকট্রনের আধান কি, তোমরা কি বলে? নেগেটিভ। দেখতেই পাচ্ছ ইলেকট্রনের আধান হচ্ছে নেগেটিভ। যদি বলে ইলেকট্রন কে আবিষ্কার করেছে, কে বলবে? জে থমসন। আর যদি বলে ইলেকট্রনের আধান কি, নেগেটিভ। কোশ্চিন আছে যে ইলেকট্রন পজিটিভ না নেগেটিভ, মানে ধনাত্মক না ঋণাত্মক। তোমরা কি বলবে? ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক। তারপরে কোশ্চিন আসে যে প্রোটন হচ্ছে পজিটিভ। যে প্রোটন কে আবিষ্কার করেছে, কি বলবে? গোল্ডস্টেইন। যদি বলে প্রোটন কে আবিষ্কার করেছে, তোমরা কি বলবে? গোল্ডস্টেইন। যদি বলে প্রোটন কে আবিষ্কার করেছে, গোল্ডস্টেইন। আমরা যখন একটা অ্যাটমকে ব্রেক করি তার মধ্যে আরও 3টা কণা থাকে, ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। ইলেকট্রন কি হয়? ঋণাত্মক চার্জ হয়, আর এটাকে কে আবিষ্কার করেছে? জে থমসন। প্রোটন কি হয়? ধনাত্মক চার্জ হয়, এটাকে কে আবিষ্কার করেছে? গোল্ডস্টেইন। আরেকটা হচ্ছে নিউট্রন। যদি বলে নিউট্রনকে কে আবিষ্কার করেছে, কি বলবে? জেমস চ্যাডউইক। যদি বলে ইয়েকে কে আবিষ্কার করেছে, নিউটনকে কি বলবে? জেমস চ্যাডউইক। আর নিউটনের মধ্যে কোনো চার্জ থাকে না, নিউট্রাল। তাহলে বললাম ইলেকট্রন আবিষ্কার করেছে জে থমসন, প্রোটন আবিষ্কার করেছে গোল্ডস্টেইন, আর নিউটন আবিষ্কার করেছে জে থমসন। নিউটন হচ্ছে নিউট্রাল, নিউটনের মধ্যে কোনো চার্জ থাকে না। প্রোটন হচ্ছে পজিটিভ চার্জ মানে ধনাত্মক, আর ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জ মানে ঋণাত্মক। এছাড়াও তোমরা এখানে আরেকটা অপশন দেখতে পাচ্ছ, অ্যাভোগাড্রো। পরীক্ষায় জিজ্ঞেস করে যে অ্যাভোগাড্রোর সংখ্যার মান কত, কি বলবে? 6.023 ইন্টু 10⁻23। এটা মুখস্থ করে নাও, পরীক্ষায় আসে অ্যাভোগাড্রোর সংখ্যার মান। যদি বলে অ্যাভোগাড্রোর সংখ্যার মান কত, কি বলবে? 6.023 ইন্টু 10⁻23। এছাড়াও এখানে আইনস্টাইন দেখছো, ডাইরেক্টলি পরীক্ষায় কোশ্চিন আসে যে আপেক্ষিকতাবাদ তথ্যটা কে দিয়েছিল? আপেক্ষিকতাবাদ বা আপেক্ষিকতা তত্ত্ব, এই থিওরিটা কে দিয়েছিল? আপেক্ষিকতা তত্ত্ব এই থিওরিটা কে দিয়েছিল? কি বলবে? আইনস্টাইন। ডাইরেক্টলি কোশ্চিন আসবে যে আপেক্ষিকতা তত্ত্ব এই থিওরিটা কে দিয়েছিল? তোমরা কি বলবে? আইনস্টাইন। যদি বলে আপেক্ষিকতা তত্ত্ব এই থিওরিটা কে দিয়েছিল? আইনস্টাইন। পরের কোশ্চিনে যাওয়া যাক। পরের কোশ্চিন হচ্ছে যে নিম্নলিখিত তথ্যগুলির মধ্যে কোনটাই সঠিক? তো তোমরা এখানে দেখো লেখা আছে বিশ্বনাথন আনন্দ। কোনটাই সঠিক বলেছে? বিশ্বনাথন আনন্দ ডেফিনেটলি ক্রিকেটের সাথে না। বিশ্বনাথন আনন্দ কোন খেলার সাথে যুক্ত? দাবা বা চেস, তোমরা সবাই জানো। যদি বলে বিশ্বনাথন আনন্দ কোন খেলার সাথে যুক্ত? দাবা। এছাড়াও তোমরা এখানে আরেকটা অপশন দেখছো, সানিয়া মির্জা টেবিল টেনিস না, সানিয়া মির্জা হচ্ছে লং টেনিসের সাথে যুক্ত। লং টেনিস বা শুধু টেনিস, নট টেবিল টেনিস। যদি বলে সানিয়া মির্জা কোন খেলার সাথে যুক্ত, তোমরা কী বলবে? ইয়া তো লং টেনিস বা টেনিস, যেটা বলবে সেটাই ঠিক। সানিয়া মির্জা হচ্ছে লং টেনিস খেলার সাথে যুক্ত, ও টেবিল টেনিসের সাথে না। বিশ্বনাথন আনন্দ হচ্ছে দাবার সাথে যুক্ত। বিশ্বনাথন আনন্দ কিসের সাথে যুক্ত? দাবা। এছাড়াও তোমরা দেখছো যুবরাজ সিং, সবাই জানো যুবরাজ সিং ক্রিকেট, তার মানে এটাও ভুল লেখা আছে, ক্রিকেট।
যুবরাজ সিং কিসের সাথে যুক্ত? ক্রিকেট। সাপোজ ভেবে নাও তোমরা জানো না যে ইয়াসিন মার্চেন্ট কিসের সাথে যুক্ত, যদি এই তিনটে অপশন ভুল হয় তার মানে এই অপশনটা ডেফিনেটলি কারেক্ট হবে। তো ইয়াসিন মার্চেন্ট কিসের সাথে যুক্ত? স্নুকার। ইয়াসিন মার্চেন্ট কিসের সাথে যুক্ত? স্নুকার। এছাড়াও এখানে তোমরা যে দেখছো বিশ্বনাথন আনন্দ কোন খেলার সাথে যুক্ত বললাম? দাবা। এই বিশ্বনাথন আনন্দ হচ্ছে প্রথম খেলোয়াড় ছিল যিনি রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পেয়েছিলেন। যদি বলে প্রথম খেলোয়াড় কে ছিল যে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পেয়েছিল, তো রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পেয়েছিল হচ্ছে বিশ্বনাথন আনন্দ। বিশ্বনাথন আনন্দ। যদি বলে প্রথম খেলোয়াড় কে ছিলেন যিনি রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পেয়েছিলেন, প্রথম খেলোয়াড় ছিলেন বিশ্বনাথন আনন্দ যিনি রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পেয়েছিলেন। এছাড়াও চলো আরও কিছু খেলোয়াড় এবং তারা কোন খেলার সাথে যুক্ত সেটা জেনে নেওয়া যাক। যেরকম যদি জিজ্ঞেস করে যে পঙ্কজ আডবাণী কোন খেলার সাথে যুক্ত, তোমরা কি বলবে? স্নুকার। পঙ্কজ আডবাণী ডাইরেক্টলি লিখে নেবে, কোশ্চেন আছে বহুতবার এসছে যে পঙ্কজ আডবাণী, জিজ্ঞেস করবে যে পঙ্কজ আডবাণী কোন খেলার সাথে যুক্ত, তোমরা কি বলবে? স্নুকার। পঙ্কজ আডবাণী হচ্ছে স্নুকারের সাথে যুক্ত। এছাড়াও জিজ্ঞেস করবে যে ম্যারি কম, ম্যারি কমদের দুটো কোশ্চেন আসবে যে ম্যারি কম কোন খেলার সাথে যুক্ত, কি বলবে? বক্সিং। যদি বলে ম্যারি কম কোন খেলার সাথে যুক্ত, তোমরা কি বলবে? বক্সিং। এছাড়াও আরেকটা কোশ্চেন আছে যে বলে ম্যারি কম কোন রাজ্যের বাসিন্দা, কি বলবে? মণিপুর। যদি বলে ম্যারি কম কোন রাজ্যের বাসিন্দা, কি বলবে? মণিপুর। আর ম্যারি কম কোন খেলার সাথে যুক্ত? বক্সিং। এছাড়াও কোশ্চেন আসে যে মীরাবাই চানু, হয়তো নাম শুনেছো মীরাবাই চানু, কোশ্চেন আসবে যে মীরাবাই চানু, ডাইরেক্টলি কোশ্চেন আসবে যে মীরাবাই চানু কোন খেলার সাথে যুক্ত, কি বলবে? ভারোত্তোলন। এটাকে ইংলিশে ওয়েট লিফটিং বলে। যদি বলে মীরাবাই চানু কোন খেলার সাথে যুক্ত, কি বলবে? ভারোত্তোলন। এটাকেই আমরা কি বলি? ওয়েট লিফটিং। এখান থেকে কোশ্চেন আসে যে মীরাবাই চানু কোন রাজ্যের, কি বলবে? মণিপুর। যদি বলে মীরাবাই চানু কোন রাজ্য থেকে বিলং করে বা মীরাবাই চানু কোন রাজ্যের, কি বলবে? মণিপুর। আর মীরাবাই চানু কোন খেলার সাথে যুক্ত? ভারোত্তোলন। এটাও খুব ফেমাস কোশ্চেন পিএসসির যে কুঞ্জরানী দেবী কোন খেলার সাথে যুক্ত? কুঞ্জরানী দেবী। যদি জিজ্ঞেস করে কুঞ্জরানী দেবী কোন খেলার সাথে যুক্ত, কি বলবে? ভারোত্তোলন। কুঞ্জরানী দেবী। যদি বলে কুঞ্জরানী দেবী কোন খেলার সাথে যুক্ত, কি বলবে? ভারোত্তোলন। কুঞ্জরানীও ভারোত্তোলনের সাথে যুক্ত। তারপরে কোশ্চেন আসবে যে হিমা দাস, হিমা দাস কোন খেলার সাথে যুক্ত? হিমা দাস ট্র্যাক অ্যান্ড ফিল্ড অ্যাথলেট। যদি বলে হিমা দাস কোন খেলার সাথে যুক্ত, কি বলবে? ট্র্যাক অ্যান্ড ফিল্ড। ট্র্যাক অ্যান্ড ফিল্ড। আর যদি বলে হিমা দাস কোন রাজ্যের, কি বলবে? আসাম। যদি বলে হিমা দাস কোন রাজ্যের, কি বলবে? আসাম। আর হিমা দাস কোন খেলার সাথে যুক্ত? ট্র্যাক অ্যান্ড ফিল্ড। তারপরে কোশ্চেন আসবে যে কান্নাম মালেশ্বরী, সবাই শুনেছ কান্নাম মালেশ্বরী নাম, কান্নাম মালেশ্বরী কোন খেলার সাথে যুক্ত, কি বলবে? ভারোত্তোলন। ডাইরেক্টলি কোশ্চেন আসবে যে কান্নাম মালেশ্বরী কোন খেলার সাথে যুক্ত, কি বলবে? ভারোত্তোলন। কান্নাম মালেশ্বরী কোন খেলার সাথে যুক্ত, কি বলবে? ভারোত্তোলন। কান্নাম মালেশ্বরী কোন খেলার সাথে যুক্ত? ভারোত্তোলন। চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। এই কোশ্চেনগুলো পরীক্ষায় খুব জিজ্ঞেস করে। চলে এসছে যে মেহুলি ঘোষ কোন খেলার সাথে যুক্ত, কি বলবে? এয়ার রাইফেল শুটিং। মেহুলি ঘোষ কোন খেলার সাথে যুক্ত? শুটিং। মনে রাখলেই হবে। যদি বলে মেহুলি ঘোষ কোন খেলার সাথে যুক্ত? শুটিং। তো চলো আরও কিছু নাম জেনে নেওয়া যাক কে কোন খেলার সাথে যুক্ত। যদি বলে সাক্ষী মালিক, যদি বলে সাক্ষী মালিক কোন খেলার সাথে যুক্ত, কি বলবে? কুস্তি। যদি বলে সাক্ষী মালিক কোন খেলার সাথে যুক্ত বা সাক্ষী মালিক, যদি বলে সাক্ষী মালিক কোন খেলার সাথে যুক্ত? সাক্ষী। যদি বলে সাক্ষী মালিক কোন খেলার সাথে যুক্ত, কি বলবে? কুস্তি। সাক্ষী মালিক হচ্ছে কুস্তির সাথে যুক্ত। মেহুলি ঘোষ কিসের সাথে যুক্ত? শুটিং। এছাড়াও তারপর জিজ্ঞেস করবে যে সাইনা নেহওয়াল, সবাই জানো ব্যাডমিন্টনের সাথে যুক্ত। সাইনা নেহওয়াল ব্যাডমিন্টনের সাথে কে কে যুক্ত? একটা হচ্ছে সাইনা নেহওয়াল, সাইনা নেহওয়াল। আর একটা কি? পিভি সিন্ধু। যদি বলে পিভি সিন্ধু কোন খেলার সাথে যুক্ত? পিভি সিন্ধু হচ্ছে ব্যাডমিন্টনের সাথে যুক্ত। সাইনা নেহওয়াল কোন খেলার সাথে যুক্ত? সাইনা নেহওয়াল হচ্ছে ব্যাডমিন্টনের সাথে যুক্ত। সাইনা নেহওয়াল আর পিভি সিন্ধু এটা কোন খেলার সাথে যুক্ত? ব্যাডমিন্টন। এছাড়াও তোমরা এখানে টেবিল টেনিস দেখছো। টেবিল টেনিসের সাথে একটা বিখ্যাত নাম আছে, সেটার নাম মনিকা বাত্রা। পরীক্ষায় বহুতবার জিজ্ঞেস করেছে যে জিজ্ঞেস করবে মনিকা বাত্রা কোন খেলার সাথে যুক্ত। যদি বলে মনিকা বাত্রা কোন খেলার সাথে যুক্ত, তোমরা কি বলবে? মনিকা বাত্রা হচ্ছে টেবিল টেনিস খেলার সাথে যুক্ত। এছাড়াও কয়েকটা ইম্পর্টেন্ট নাম আছে। যদি বলে দীপা কুমারী কিসের সাথে যুক্ত, কি বলবে? তীরন্দাজি। দীপা কুমারী কিসের সাথে যুক্ত? তীরন্দাজি। ভালো করে মনে রাখবে, দীপা কুমারী তীরন্দাজি। খুব কনফিউজ করে। আর একটা হচ্ছে দীপা কর্মকার, কুমারী আর কর্মকার, এটা খুব কনফিউজ করে, ভালো করে দেখে রাখো। যদি বলে দীপা কুমারী কোন খেলার সাথে যুক্ত? তীরন্দাজি। আর যদি বলে দীপা কর্মকার কোন খেলার সাথে যুক্ত, কি বলবে? জিমন্যাস্ট। দীপা কর্মকার হচ্ছে জিমন্যাস্ট। ভালো করে মনে রাখবে। যদি বলে দীপা কুমারী কোন খেলার সাথে যুক্ত, কি বলবে? তীরন্দাজি। আর যদি বলে দীপা কর্মকার কোন খেলার সাথে যুক্ত, কি বলবে? জিমন্যাস্ট। এছাড়াও জিজ্ঞেস করে জিমন্যাস্ট। তো এই নামগুলো তোমরা মুখস্থ রাখবে। যে নামগুলো বললাম এগুলো খুব ইম্পর্টেন্ট নাম আর পরীক্ষায় খুব জিজ্ঞেস করে।
চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। পরের কোশ্চেন হলো যে পিতলকে খোলা হাওয়ায় রাখলে কিসের উপস্থিতিতে এর রং পরিবর্তিত হয়? কোনো একটা পিতল, যেটাকে ব্রাশ বলি আমরা, সেই পিতলকে যদি আমরা খোলা হাওয়ায় রেখে দেই তাহলে দেখবি ওর রং পাল্টে যায়। সেটা কিসের কারণে হয়? হাইড্রোজেন সালফাইডের কারণে। কিসের কারণে হয়? হাইড্রোজেন সালফাইডের কারণে। এখানে মনে রাখবে, যদি তোমাদের জিজ্ঞেস করে হাইড্রোজেন সালফাইডের সংকেত কি? H2S। হাইড্রোজেন সালফাইডের সংকেত কি? H2S। আর পিতলকে যদি খোলা হাওয়ায় রাখা হয় তাহলে সেটা হাইড্রোজেন সালফাইডের কারণে তার রংটা পরিবর্তন হয়ে যায়। এখান থেকে আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন আছে যে হাইড্রোজেন সালফাইডের গন্ধ কীরকম? পচা ডিমের গন্ধ যেরকম হয় হাইড্রোজেন সালফাইডের গন্ধ ঠিক সেরকম হয়। পচা ডিমের গন্ধ যেরকম হয় হাইড্রোজেন সালফাইডের গন্ধ ঠিক সেরকম হয়। এছাড়াও তোমরা এখানে আরেকটা অপশন দেখছো নাইট্রোজেন। যদি বলে বায়ুমণ্ডলের মধ্যে কোন গ্যাস সবথেকে বেশি পরিমাণে পাওয়া যায়? নাইট্রোজেন। আর যদি বলে বায়ুমণ্ডলের মধ্যে নাইট্রোজেন কত পার্সেন্ট থাকে? 78%। যদি বলে বায়ুমণ্ডলের মধ্যে কোন গ্যাস সবথেকে বেশি পাওয়া যায়, কী বলবে? নাইট্রোজেন। আর যদি বলে বায়ুমণ্ডলের মধ্যে নাইট্রোজেনের পার্সেন্টেজ কত, কী বলবে? 78%। চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। পরের কোশ্চেন হলো যে বিশিষ্ট পদার্থবিদ স্টিফেন হকিং কোন দেশের নাগরিক ছিলেন? এই যে স্টিফেন হকিং দেখছো, ইংল্যান্ডের নাগরিক ছিল। এই কোশ্চেনটা পরীক্ষায় দেওয়ার কারণ হচ্ছে 2018 সালে স্টিফেন হকিং মারা গেছিলো। তো তখনকার কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন ছিল জন্য এই কোশ্চেনটা জিজ্ঞেস করেছিল। তো স্টিফেন হকিংস কে ছিলেন? একজন সায়েন্টিস্ট ছিলেন। কোন দেশের ছিলেন? ইংল্যান্ডের। কবে মারা গেছে? 2018 সালে। তো আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করব। যদি ক্লাসটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। থ্যাংক ইউ।